বড় ভাইয়ের মৃত্যুতে বাংলাদেশে আসতেই বাবার চাপের মুখে বিয়ে করতে বাধ্য হলাম সদ্য বিধবা হওয়া আমার বড় ভাইয়ের স্ত্রী নীরাকে। বাবা এমনটা করবে জানলে বাংলাদেশে আসতাম না, নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই এত বড় একটা ঝড় বয়ে যাবে জীবনের উপর দিয়ে ভাবতেই পারিনি। 8 মাস আগেই ভাইয়া নীরাকে বিয়ে করে, 2 মাস পরেই আমি বিদেশ চলে যাই। নীরাকে কখনোই আমি সেভাবে দেখিনি, সব সময় বড় ভাইয়ের স্ত্রীর চোখে দেখেছি। যদিও বয়সে সে আমার অনেক ছোট, কিন্তু কখনোই ভাবতে পারিনি আমার জীবন সঙ্গী তাকে করব। কিন্তু বাবার সম্মানের দিকে চেয়ে সব মেনে নিতে বাধ্য হলাম। বাসর ঘরে নীরা একা বসে আছে, আর আমি সিঁড়িতে বসে ভাবছি আমার জীবনটা শেষ হয়ে গেল এভাবে বাবার মুখের দিকে তাকিয়ে। না, তা হতে দিব না। আমি এবার বিদেশ চলে গেলে আর আসবো না, আর নীরাকে কোনোভাবেই স্ত্রী হিসাবে মেনে নিতে পারবো না। রাত প্রায় 2টো বেজে গেছে। আমি নিচে নেমে দরজাটা খুলতেই দেখি নীরা বসে বসে কাঁদছে। আমাকে দেখেই নীরা খাট থেকে নেমে দাঁড়িয়ে গেল এবং বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দিবেন, আমার জন্য আপনাকে এমন পরিস্থিতিতে পড়তে হলো। আমি এটাও জানি আপনি কোনোদিন আমাকে মন থেকে মেনে নিতে পারবেন না, আর এটা হয় স্বাভাবিক, অন্য কেউ হলেও মেনে নিতে পারতো না। তাই আমি কখনো কোনো প্রকার অধিকার খাটাতে আসবো না। আপনি আপনার মতো চলতে পারেন, যেমন খুশি ঠিক তেমন করে। বলেই নীরা খাটের উপর উঠে গিয়ে এক কর্নারে শুয়ে কান্না করতে লাগলো। আমি আর কিছু বললাম না, প্রচন্ড রাগ নিয়ে বারান্দায় চলে যেয়ে একের পর এক সিগারেট টানছি। দেখতে দেখতে যে কখন রাত শেষে ভোর হয়ে এলো বুঝতেই পারিনি। নীরা বিছানা থেকে উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি গিয়ে বিছানায় শুয়ে পড়ি। চোখে ঘুম ঘুম লেগে আসতেই আমি দেখি নীরা অজু করে এসে নামাজ পড়তে বসেছে। আমি আমার মতো দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। 11টার দিকে মায়ের ডাকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে দেখি নীরা নাস্তা রেডি করছে। প্রচন্ড রাগ নিয়ে কোনো রকমের নাস্তা করে বাসা থেকে বের হয়ে গেলাম। মনের ভেতর আগুন জ্বলছে, কোনোভাবেই ঘরে মন টিকানো সম্ভব না। মনে মনে ভাবছি গিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় পার করে দিব, যে কদিন বাংলাদেশে আছি। রাত করে বাড়ি ফিরবো, যখন নীরা ঘুমিয়ে পড়বে। ওর মুখটাও কেন জানি আমার দেখতে ইচ্ছা করে না। ভাবতে ভাবতেই বন্ধুদের মাঝে চলে গেলাম। যেতেই বন্ধুরা বিভিন্ন রকম মন্তব্য শুরু করলো, সরাসরি বলতে শুরু করলো, কি বন্ধু কেমন রাত কাটলো, ভালোই তো পেয়েছিস ভাবিকে। আরো অনেক রকম বাজে কমেন্ট করতে শুরু করলো। ওদের কথায় মেজাজ আরো খারাপ হয়ে গেল। ওদের সাথে তেমন কোনো কথা না বলেই সেখান থেকে উঠে চলে আসলাম। রাত 12টার দিকে বাসায় আসলাম। কয়েকবার কলিং বেল টিপ দিতে নীরা এসে ঘরের দরজা খুলে দিল। শরীরের শাড়ি ঠিক মতো নেই, মনে হয় ঘুমোচ্ছিল। চুলগুলো এলোমেলো হয়ে মুখের সাথে লেপ্টে ছিল। আমি কয়েক মুহূর্ত তার দিকে তাকিয়েছিলাম। আমাকে তাকিয়ে থাকতে দেখে সে চোখ নামিয়ে নিল। সে মুহূর্তে আমার খুব ইচ্ছা করছিল তার মুখ থেকে চুলগুলো ছাড়িয়ে দিতে। এক অন্যরকম মাদকতায় সেই মুহূর্তে আমাকে পেয়ে বসেছিল। পরক্ষণেই নিজেকে সামলে আমি ঘরে ঢুকে গেলাম। এসব আমি কি বলছি? না, এগুলো ভাবা মোটেও আমার ঠিক হচ্ছে না। কোনোভাবেই আমার নীরার প্রতি মায়া বাড়ানো যাবে না। আমি দিহাকে ভালোবাসি, আর বাংলাদেশ থেকে চলে গেলেই নীরাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে আসতেই নীরা বলল, টেবিলে খাবার দিয়েছি, খেয়ে নিন। আমি বললাম, আমি খেয়ে এসেছি। নীরার মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। সে কিছু বলতে চেয়েও থেমে গেল। তারপর খাবারগুলো ঢেকে রেখে এসে বিছানার এক কর্নারে গিয়ে শুয়ে পড়ল। আমি আমার মতো বিছানায় শুয়ে শরীরে চাদর টেনে নিলাম। কি করব ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। আমি লক্ষ্য করি নীরার দুটি হাত আমার শরীরের উপরে। সে শীতে কাঁপছে। আমি আস্তে করে হাত দুটো নামিয়ে দিয়ে চাদরটা তার গায়ে টেনে দিয়ে তার দিকে তাকাতেই লক্ষ্য করলাম ঘুমন্ত নীরাকে সত্যি অনেক রূপবতী লাগছে। ঘুমন্ত সব মেয়েকেই শুনেছি রূপবতী লাগে, আজ বাস্তবে তা দেখলাম। নীরার দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ভোর হয়ে গেছে খেয়াল করিনি। নীরা ভোরে ঘুম থেকে উঠতেই আমি দু চোখ বন্ধ করে নিলাম, যেন নীরা কোনো কিছু বুঝতে না পারে। নীরা বিছানা ছেড়ে আলমারি থেকে শাড়ি নিয়ে চলে গেল ওয়াশরুমে গোসলের জন্য। কিছু সময়ের ভিতরেই নীরা গোসল করে বের হয়ে আসতেই আমি উঠে বসলাম নিজে ফ্রেশ হবার জন্য। ফ্রেশ হয়ে এসে নীরার দিকে তাকাতেই আমার চোখ আটকে গেল। নীরার ভেজা চুল বেয়ে পানি পড়ছে। অন্যরকম সুন্দর লাগছে নীরাকে। শাড়িতে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে, নীরাকে না দেখলে কখনোই বুঝতে পারতাম না। আমাকে নীরা এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো, কিছু বলবেন? আমি তার কথায় থতমত খেয়ে গেলাম। আমি কোনো কথা না বলে সোজা ওয়াশরুমে চলে গেলাম। 20 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলাম। খেয়াল করলাম নীরার মন খারাপ হয়ে গেছে, হয়তো ভাইয়া স্মৃতি মনে পড়াতে। ভাবতে ভাবতে কেন জানি বারান্দায় নীরার পাশে গিয়ে দাঁড়াতে খুব ইচ্ছা করলো। আমিও গিয়ে দাঁড়ালাম নীরার দিকে। নীরার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। কেন জানি প্রচন্ড রাগ হচ্ছিল। আমার মনে হচ্ছে ন্যাকা কান্নাকাটি করছে নীরা। কিছু বলতে যাব এমন সময় নীরা বলে উঠলো, আসলে আমার জন্য আপনার জীবনটা যেমন হয়ে গেছে, কিন্তু আমি কখনোই চাই না আপনার জীবনটা এমন হোক। আমি চাই আপনি সুখের সংসার করেন। আমি আপনার জীবনে কখনোই বাধা হয়ে আসবো না। সবার জীবনেই স্বপ্ন থাকে, আমারও ছিল। সুন্দর সুখের একটা সংসার হবে, স্বামীর ভালোবাসা থাকবে, সেখানে একটা ছোট্ট বাচ্চা হবে, পুরো বাড়ি হাসি খুশি আর দুষ্টুমিতে মাতিয়ে তুলবে। দিন শেষে স্বামী ক্লান্ত শরীরে আসবে। আমি তার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে গিয়ে শাড়ির আঁচল দিয়ে মুখটা মুছে দিতে দিতে বলবো, খুব ক্লান্ত দেখাচ্ছে তোমায়, শরবতটা খেয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও। সে আমায় জড়িয়ে ধরে বলবে, তোমাকে দেখার পর সব ক্লান্তি চলে গিয়েছে, চলো তোমাকে কাজে সাহায্য করি। সবকিছু ঠিক মতোই চলছিল। খুব ভালোবাসতো আমাকে আপনার ভাই, কিন্তু আল্লাহ হয়তো সেই সুখ আমার কপালে রাখেননি। আমি চাই না আমার জন্য আপনার স্বপ্নগুলো হারিয়ে যাক। আমি চাই আপনার জীবনটা সুন্দর গোছানো হোক, আপনার স্বপ্নগুলো সত্যি
যাই হোক, আমি চাই আপনি পরিপূর্ণ হন জীবনে। কথাগুলো বলছে আর মুক্তের দানার মতো চোখের পানি বেয়ে পড়ছে নীরার চোখ থেকে। আমি আর কিছু না বলে একটা সিগারেট জ্বালাতে জ্বালাতে চলে আসলাম রুমের ভেতর। বিছানায় শুয়ে পড়লাম। নীরা তখনও বারান্দায় দাঁড়িয়ে কান্না করেই চলেছে। আমার কাছে ভালো লাগছে না কোনো কিছুই, খারাপ লাগছে নীরার জন্য। হয়তো ওর কোনো দোষ নেই। না, আমি কোনো কিছু নিয়ে ভাবতে চাই না, আমি কোনো মায়ে পড়তে চাই না। দুপুরের দিকে খেতে বসলাম। দেখি টেবিলে ভুনা খিচুড়ি আর গরুর মাংস। দেখেই তাড়াতাড়ি খেতে বসে গেলাম। কয়েকবার খাবার মুখে দেবার পর খাবার খেতে খেতে বাবা বলল, সিয়াম, বৌমাকে নিয়ে কয়েকদিন ঢাকার বাইরে থেকে ঘুরে আয়, ভালো লাগবে। কথাটা শুনে যেন আমার মাথাটা চক্কর দিয়ে উঠল। মুখে আর খাবার যাচ্ছে না, মনে হচ্ছে এক্ষুনি খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দেই। ব্যাপারটা হয়তো নীরা বুঝতে পেরেছিল, তাই বাবাকে বলল, না বাবা, আমার শরীরটা ভালো না, আমি এখন কোথাও যেতে পারবো না। আর উনি আর কিছুদিন আছে বাংলাদেশে, তাই এখানেই সবার সাথে থাকুক। নীরার কথা শুনে বাবা আর কিছু বললেন না। আমি মনে মনে বললাম, বড্ড বেঁচে গেলাম। বাবার উপর যতই রাগ হই না কেন, শ্রদ্ধার কারণে বাবার মুখের উপর কোনো কিছু বলার মতো সাহস আমার নেই। আমিও আর কোনো কথা না বলে খাওয়া শেষ করে রুমে চলে আসলাম। নীরা কিছু সময় পরে সে বিছানায় শুয়ে পড়ল। আমি বারান্দায় গিয়ে কিছু সময় দাঁড়িয়ে থেকে চিন্তা করতে শুরু করলাম। যত দ্রুত সম্ভব আমাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে। কোনোভাবেই আমার পক্ষে নীরাকে নিয়ে সংসার করা সম্ভব না। দিন যত যাবে হয়তো নীরার প্রতি আমার মায়া বাড়বে। আমি দুর্বল হয়ে যেতে পারি ওর ইমোশনের কাছে। না, তা কখনোই হতে দেওয়া যাবে না। আমি দিয়াকে ভালোবাসি, আর দিয়া সব দিক দিয়ে ওর চেয়ে ভালো, সুন্দরী, শিক্ষিত, স্মার্ট। বারান্দা থেকে ঘরে চলে আসলাম। এসে দেখি নীরা ঘুমিয়ে আছে। শাড়িটা ওর শরীরে ঠিক মতো নেই। আমি কোনো রকমে দ্রুত শাড়ির আঁচলটা ঠিক করে দিতে যাব, তখনই নীরা চোখ মেলে তাকালো। আমি হাতটা সরিয়ে নিলাম। নীরা ব্যাপারটা খেয়াল করতে পেরে নিজেই শাড়িটা ঠিক করে শুয়ে পড়লো। আবার আমিও অন্যদিকে ঘুরে শুয়ে পড়লাম। নীরা বলে উঠল, চাদরটা শরীরে টেনে নিন, খুব ঠান্ডা পড়েছে। আমি নীরার কথায় কোনো কর্ণপাত না করে চুপ করে শুয়ে থাকলাম। কিছু সময় পর নীরা নিজেই চাদরটা আমার শরীরে টেনে দিতেই ওর হাতের কাছের চুড়িটার শব্দ আমার কানে ভেসে আসলো। নীরব ঝিরঝির বৃষ্টির শব্দের সাথে ও চুরির শব্দটা খুব দারুণ লাগলো। অন্যরকম একটা ভালো লাগা সৃষ্টি হলো মনের ভেতর। আমি নীরার জায়গায় দিয়াকে নিয়ে চিন্তা করতে শুরু করলাম। আচ্ছা, দিয়াকে কি চুরিতে এত সুন্দর লাগবে? পরক্ষণে চিন্তা করলাম, আমি এসব কি ভাবছি? দিয়া একজন আধুনিক মেয়ে, আর আমিও আধুনিক ছেলে। এসব চিন্তা করা মোটেও ঠিক না। দিয়া ঠিকই বলে, বাংলাদেশে এসে আমার কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে। ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে পড়লাম। আরেকদিন আমার গার্লফ্রেন্ডকে অন্য একটা ছেলেকে কিস করতে দেখলাম। সেদিন রাতে বন্ধুর সাথে প্রচন্ড ড্রিঙ্কস করে পুরো মাতাল হয়ে বাসায় ফিরি। কলিং বেলটা কয়েকবার চাপতেই নীরা দরজা খুলে দেয়। আমি সোজা চলে যাই রুমের ভেতরে। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ না করেই বিছানায় শুয়ে পড়ি। মাথাটা কেমন যেন ঘুরছিল। নীরাও আমার সাথে সাথে ঘরে ঢুকে নাক চেপে ধরে বলে, আপনি মদ খেয়েছেন? নীরার কথায় ওর দিকে ঘুরে তাকিয়ে দেখলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল, মনে হয় কিছু সময় আগেই কান্না করেছে। নেশাটা প্রচন্ড ভাবে ধরেছিল। ওর কথার উত্তর না দিয়ে আমি ওর দিকে চেয়ে আছি। নীরা আবার বলে উঠল, কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? আমি আপনাকে তো বলেইছিলাম আপনার জীবনের কোনো বাধা হয়ে দাঁড়াবো না, তারপরেও কেন আপনি এমন করছেন? বলতে বলতে আমার সামনে আসতেই আমি ওর হাত ধরে টান দিয়ে ওকে বুকের সাথে চেপে ধরি। তখন আমার মাঝে শুধু একটা জিনিসই কাজ করছিল, সব মেয়েরাই বেঈমান, বিশ্বাসঘাতক। হয়তো সেটা দিয়ার দেয়া আঘাতের কারণেই, কিংবা নীরাকে ওই অবস্থায় দেখে আমি ওর মোহে পড়ে যাই। নীরা সেরাতে আপ্রাণ চেষ্টা করে উঠে যাবার জন্য। নীরা চেষ্টা করে নিজেকে আমার বাহুডোর থেকে ছাড়িয়ে নেবার জন্য। একটা সময় ওর সব চেষ্টা ব্যর্থ হয়, পেরে ওঠে না আমার শক্তির কাছে। সেরাতে নীরা নিজেকে বিসর্জিত করে আমার কাছে, আর আমি হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ি নীরার দেহের উপর। যখন আমার হুঁশ ফেরে তখন অনেক দেরি হয়ে গিয়েছে। সকালে যখন চোখ মেলে দেখলাম নীরার দেহটা আমার শরীরের উপর, তখন আমি রাতের ঘটনাটা মনে করতেই নিজেকে খুব ছোট মনে করতে শুরু করলাম। যদিও নীরা আমার স্ত্রী, কিন্তু তাকে আমি স্ত্রীর মর্যাদা দেইনি, আর তার সাথে আমি সংসার করব না। কিন্তু রাতে যা করেছি তা খুবই অন্যায় কাজ করেছি। প্রচন্ড অনুশোচনায় ভুগতে শুরু করলাম। এদিকে তখনও নীরা ঘুমোচ্ছিল, নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। তারপর আমি বের হয়ে গেলাম। সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সন্ধ্যায় বাসায় ফিরি। দেখি নীরা বারান্দায় দাঁড়িয়ে আছে, হয়তো কান্না করছে। আমিও বারান্দায় চলে যাই। আমাকে দেখে নীরা চোখের পানি মুছে জিজ্ঞাসা করে, কখন আসলেন? আমি বলি, মাত্রই আসলাম। নীরা বলল, আপনি দাঁড়ান, আমি চা করে নিয়ে আসি। আমি নীরার হাতটা চেপে ধরে বললাম, দেখো, কাল রাতে যা হয়েছে তার জন্য আমি অনুতপ্ত, তুমি কিছু মনে করো না। নীরা চুপ করে রইল অনেক সময়, কোনো কথা বলছে না। তারপর বলল, ভুলের কিছুই হয়নি, আপনার অধিকার আছে সম্পূর্ণ আমার উপর। আমি আর কিছু বলতে পারলাম না। হয়তো সেদিন সে আমার ব্যবহারে অনেক কষ্ট পেয়েছিল। আমিও অনুশোচনায় ভুগছিলাম। সব দিক থেকে আমি পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। তাই আর দেশে থাকতে ইচ্ছা করছিল না। হতাশা থেকে মুক্তি পাবার জন্য ছুটি শেষ হবার আগেই বিদেশে চলে যাবার সিদ্ধান্ত নিলাম। নীরার সাথে তেমন কোনো কথা হতো না। নীরাও হয়তো রাগে অভিমানে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। যে নীরা এত কিছুর পরেও হাসি খুশি থাকার চেষ্টা করত, সে নীরাও কেমন যেন মন মরা হয়ে গেল। ওর হাসি কান্নাকেও আমি পাথর বানিয়ে দেই। এদিকে সেদিনের পর দিয়ার সাথেও আর তেমন যোগাযোগ করতাম না। যদিও দিয়া যোগাযোগ করার চেষ্টা করত, ফোন দিত, আমি এড়িয়ে যাবার চেষ্টা করতাম। দিয়া প্রতিদিনই ফোন দিত, কখনো আমি রিসিভ করতাম, কখনো করতাম
পারতাম না। নিজের ভেতরটা জ্বলে পুড়ে যাচ্ছিল অনুশোচনায়। নীরার সাথে আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা ভেবে দিন দিন আমি মানসিকভাবে ভেঙে পড়ছিলাম। নীরা প্রয়োজন ছাড়া আমার সাথে আর একটা কথা বলতো না। সম্মানিত দর্শক, এই মুহূর্তে আমার কি করা উচিত? আপনাদের কাছে প্রশ্ন রইল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। গল্পটির রচনা ও পরিচালনায় মঞ্জুর মোর্শেদ।